অবিশ্বাস্য হলেও সত্যি, স্বাধীন বাংলাদেশের স্থপতিদের অন্যতম প্রধান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে বাংলাদেশের উত্তর সীমান্তে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত এক গ্রাম কামাত আঙ্গারিয়াতে। এটি কোনো নিছক বসতবাড়ি নয়, এটি ছিল তার রাজনৈতিক দর্শনের একটি গোপন কেন্দ্র, আসাম এবং বাংলার রাজনৈতিক কর্মীদের মিলন ক্ষেত্র এবং একটি মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত। এই গ্রামের বর্তমান নাম এখন ভাসানীপাড়া। আমরা সাধারণত ভাসানীকে দেখি টাঙ্গাইলের কাগমারি কিংবা সন্তোষের বিশাল মঞ্চে, কিন্তু তার জীবনের এমন এক দিক যা সীমান্তের ওপার থেকে আসা হাজারো ভক্তের হৃদয়ের টানে রচিত হয়েছিল, সে কথা অনেকেই জানেন না। ভাবুন তো একবার, ১৯৪৮ সালে দেশভাগের রেশ যখন তীব্র, তখন এক দূরদর্শী নেতা তার জীবনের এক বিশাল অংশ উৎসর্গ করছেন আসামের মানুষদের জন্য। ঘটনাটি খুবই আশ্চর্যজনক। মৌলানা ভাসানী দেখতে পেলেন আসামের সীমান্তবর্তী অঞ্চলে তার অসংখ্য ভক্ত ও অনুসারী রয়েছেন, যাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের সংগঠিত করা একান্ত প্রয়োজন। এদের মধ্যে অনেকেই ছিলেন ভূমিহীন ও রাজনৈতিকভাবে নির্যাতিত। তাদের জন্য একটি স্থায়ী আশ্রয় ও আলোচনার কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যেই তিনি বেছে নিলেন কামাত আঙ্গারিয়া গ্রামটিকে। সহচর মুসা ফকিরের সহায়তায় তিনি এখানকার বাসিন্দাদের কাছ থেকে ৩৫ বিঘা জমি কিনে নিলেন। এর মধ্যে ১২ বিঘা জমিতে দ্রুত গড়ে উঠল তার বসতভিটা ও গুরুত্বপূর্ণ দরবার হল। এই দরবার হলটি ছিল সেই সময়ের রাজনৈতিক আলোচনার এক গোপন দুর্গ। এখানে বসেই তিনি আসাম থেকে আসা ভক্ত ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন, আন্দোলন সংগ্রামের রূপরেখা তৈরি করতেন। আসামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে আসত শুধু পাগলা বাবাকে এক নজর দেখতে, তার উপদেশ শুনতে। প্রবীণ বাসিন্দা মোহর আলী এবং নিজামুদ্দিনের স্মৃতিচারণায় সেই চিত্র আজও স্পষ্ট। ভাসানী ছিলেন তাদের কাছে আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন এক নেতা, যার প্রতিটি কথা ছিল জীবনের জন্য উপদেশ। এই বসতভিটা কেবল রাজনৈতিক কেন্দ্র ছিল না, ছিল তার গভীর মানবিকতার প্রতীক। গ্রামটিতে যখন সুপেয় পানির তীব্র অভাব, তখন তিনি ভক্তদের নিয়ে দরবার হলের পাশেই বিশাল এক পুকুর খনন করালেন। এই পুকুরটি আজও সেই এলাকার মানুষের পানির চাহিদা মেটায়, যা ভাসানীর দূরদর্শিতা এবং সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ববোধের এক জ্বলন্ত প্রমাণ। ১৯৪৯ সালে তার দ্বিতীয় স্ত্রী হামিদা খানম ও ৩ সন্তান এই গ্রামেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অর্থাৎ এটি শুধু ক্যাম্প ছিল না, ছিল তার পরিবারের স্থায়ী ঠিকানা। এমনকি ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে যখন আসামের বহু ভূমিহীন পরিবার ছিন্নভিন্ন হয়ে যায়, তখন মাওলানা ভাসানী তাদেরও এই ভাসানীপাড়া গ্রামে আশ্রয় দেন। এই ঘটনাই প্রমাণ করে ভুরুঙ্গামারীর সাধারণ মানুষের মাঝে তার কিংবদন্তিতুল্য নেতৃত্ব ও মানবিকতা কতটা গভীরে প্রথিত হয়েছিল। তিনি ছিলেন একাধারে রাজনৈতিক নেতা ও জনদরদী অভিভাবক। দুঃখজনক হলেও সত্যি, যে বাড়িটি দেশ বিদেশের বহু বরেণ্য ব্যক্তির পদচারণায় মুখরিত হয়েছিল, যে দরবার হলে বসে রচিত হয়েছিল বাঙালি জাতির বহু আন্দোলন সংগ্রামের পটভূমি, সেই ঐতিহাসিক বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থায়। ভাসানী ব্যবহৃত খাট, চেয়ার, অন্যান্য আসবাবপত্র ও তৈজসপত্র যথাযথ সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসের মুখে। তার নাতি মনিরুজ্জামান খান ভাসানী বহু কষ্টে এই ঐতিহ্য আগলে রাখলেও সামর্থ্যের অভাবে তিনি এসব ঐতিহাসিক স্মৃতিচিহ্ন রক্ষা করতে পারছেন না। প্রতিদিন বহু মানুষ এই বাড়িতে আসেন, তার ব্যবহৃত আসবাবপত্র ছুঁয়ে দেখেন, শ্রদ্ধা জানান, কিন্তু সংরক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে গেলে আমাদের ইতিহাস থেকেই মুছে যাবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাসানীপাড়া আমাদের মনে করিয়ে দেয়, মাওলানা ভাসানী কেবল বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন এক বিস্তৃত অঞ্চলের মজলুম মানুষের কণ্ঠস্বর। এটি শুধু কুড়িগ্রামের একটি গ্রাম নয়, এটি আসাম এবং বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নীরব স্মারক। এটি ইতিহাসের অন্যতম একটি তীর্থস্থান হয়ে উঠলেও এখনও সেখানে গড়ে ওঠেনি কোনো জাদুঘর বা পাঠাগার। এই অবিশ্বাস্য এবং তথ্যবহুল গল্পটি যদি আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই মহান নেতার স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব, তাহলে এই আলোচনাটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং নিচে কমেন্ট করে জানান ভাসানীপাড়াকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর ও পাঠাগার হিসেবে গড়ে তুলতে সরকার এবং আমাদের কি করা উচিত।
এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।